আমাদের সবার জীবনেই তো এমন একজন প্রিয় শিক্ষক থাকেন, তাই না? যিনি হয়তো শুধু বইয়ের কঠিন কঠিন থিওরি মুখস্থ করাননি। হ্যাঁ, ঠিক বলেছেন। বরং তিনি হয়তো এমন কিছু করেছিলেন যাতে মনে হচ্ছিল যে আমরা চাইলে আসলে দুনিয়া জয় করতে পারি। একদম। আর আজকের এই ডিপ ডাইভে আমাদের সামনে থাকা সোর্সগুলো ঠিক এই প্রশ্নটাতেই আঘাত করেছে। আমাদের মিশন হলো কিভাবে একজন শিক্ষক নিছক একটা তথ্য দেওয়ার মেশিন থেকে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হন, সেই মেকানিজমটা উন্মোচন করা। হ্যাঁ, আর সোর্সগুলোতে একটা চমৎকার কথা আছে যে শিক্ষকরা হলেন নায়েবে নবী বা নবীর উত্তরাধিকারী। মানে তাদের আসল কাজ হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। রাইট। কিন্তু এই তথ্য দেওয়া আর আত্মা পরিশুদ্ধ করার মধ্যে তো বিশাল একটা মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। পার্থক্যটা আসলেই অনেক বড়। আমরা যদি ধরুন পাওলো ফ্রেয়ারের সেই বিখ্যাত ব্যাংকিং মডেলের দিকে তাকাই। আচ্ছা, ব্যাংকিং মডেল বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে সেখানে শিক্ষাকে দেখা হয় পুরোপুরি একটা ট্রানজ্যাকশন হিসেবে। ধরুন শিক্ষকের মাথায় অনেক তথ্য আছে আর তিনি সেটা শিক্ষার্থীর মাথায় ডিপোজিট করবেন, ঠিক যেমন আমরা ব্যাংকে টাকা রাখি। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। তার মানে আপনি বলছেন এই মডেলে শিক্ষার্থীর নিজস্ব চিন্তার কোনো জায়গা নেই? একদমই নেই। সে জাস্ট একটা হার্ড ড্রাইভের মতো, যেখানে শিক্ষক শুধু নিজের ডেটা কপি আর পেস্ট করছেন। ও আচ্ছা, তার মানে পুরোপুরি একটা নিষ্ক্রিয় হার্ড ড্রাইভ। হ্যাঁ, নিষ্ক্রিয়। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীর মস্তিষ্কের যে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের নিউরাল পাথওয়েগুলো আছে, সেগুলো আসলে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। মানে তারা শুধু উপরের নির্দেশ বা নিয়ম মানতে শেখে আর স্বাধীনভাবে প্রশ্ন করতে ভুলে যায়। ঠিক তাই। আর এ কারণেই সোক্রেটিস বা অ্যারিস্টটল বারবার বলে গেছেন যে শুধু তথ্য দিয়ে ব্রেন ভর্তি করাটা আসলে শিক্ষা নয়। রাইট। আসল কাজ হল মস্তিষ্কের ভেতরে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার স্পার্কটা তৈরি করা। হ্যাঁ, আর এই স্পার্ক তৈরি করার বিষয়টা কিন্তু আধুনিক পেডাগজিতে একদম অন্যভাবে দেখা হয়। ঠিক। শিক্ষাবিদ টড হুইটেকারের একটা গবেষণার কথা সোর্সগুলোতে পাচ্ছিলাম। উনি বলছেন শিক্ষকের মূল কাজ নাকি শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ানো। হ্যাঁ, এখানেই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা লুকিয়ে আছে। কিন্তু ক্লাসরুমে তো আমরা অঙ্ক বা বিজ্ঞান শিখতে যাই, তাই না? সেখানে শিক্ষকের এই সহমর্মিতা বা রসবোধ কিভাবে কাজ করে? কারণ এর সাথে সরাসরি আমাদের ব্রেন কেমিস্ট্রি জড়িত। যখন ক্লাসরুমে একটা ভয়ের পরিবেশ থাকে, তখন মস্তিষ্কে কর্টিসল হরমোন বেড়ে যায়। আচ্ছা। আর সেটা নতুন কিছু শেখার পথ ব্লক করে দেয়। একদম তাই। কিন্তু একজন শিক্ষক যখন একটু রসবোধ বা সহমর্মিতা দেখান, তখন ক্লাসরুমের এই মানসিক বাধা বা যাকে বলে অ্যাফেক্টিভ ফিল্টার, সেটা নেমে যায়। ওহ, দারুণ। আধুনিক শিক্ষায় তাই শিক্ষক আর শুধু তথ্যদাতা নন, তিনি একজন ফ্যাসিলিটেটর। ঠিক বলেছেন। তিনি শুধু নিরাপদ একটা পরিবেশ তৈরি করেন যাতে ব্রেন নিজে থেকেই শিখতে আর তথ্য গ্রহণ করতে আগ্রহী হয়। আর এই ফ্যাসিলিটেটররা কিভাবে পুরো একটা সমাজকে বদলে দিতে পারেন তার একটা দারুণ কেস স্টাডি আমাদের সোর্সে আছে। হ্যাঁ, আব্দুল্লাহ আবু সাইদের আলোকিত মানুষ গড়ার উদ্যোগটার কথাই তো বলছে। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো ভাবি তিনি শুধু ছেলেমেয়েদের কিছু গল্পের বই পড়তে দিয়েছেন। কিন্তু তিনি শুধু বই দেননি, বই পড়ার পর সেটা নিয়ে আড্ডা বা বিতর্কের একটা চমৎকার পরিবেশ তৈরি করেছিলেন। রাইট। ক্লাসরুমের সিলেবাসের বাইরে গিয়ে যখন শিক্ষার্থীরা বিভিন্ন মতবাদ নিয়ে তর্ক করেছে, তখন আসলে তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয়েছে। আর অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হবার প্র্যাকটিসটাও তৈরি হয়েছে। যদি বিষয়টিকে আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তিনি পাঠ্য বইয়ের বাইরে গিয়ে একটা পুরো প্রজন্মকে স্বাধীনভাবে ভাবতে শিখিয়েছেন। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। এই যে আমরা এত আদর্শ আর মূল্যবোধের কথা বলছি, বর্তমান বাস্তবতার সাথে তো এর তেমন কোনো মিলিয়ে আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা বড় চিন্তার বিষয়। এখনকার কোচিং কেন্দ্রিক ব্যবস্থায় তো শিক্ষা পুরোপুরি একটা প্রোডাক্ট। আমি টাকা দিচ্ছি আর পরীক্ষায় A+ পাওয়ার শর্টকাট শিট পাচ্ছি। ঠিক, এখানে তো শিক্ষার্থী একজন কাস্টমার আর শিক্ষক হলেন সার্ভিস প্রোভাইডার। তো এই কমার্শিয়াল মডেলে ওই নায়েবে নবী বা ফ্যাসিলিটেটর হওয়ার সুযোগটা কোথায় থাকছে? সুযোগটা আসলে অনেক সংকুচিত হয়ে আসছে। সোর্সগুলো এই বাণিজ্যিকীকরণকে শিক্ষার ভিত্তিমূলের জন্য একটা বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
আর এর সাথে তো ২১ শতকের ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তিগত বৈষম্য যুক্ত হয়েছে, তাই না? হ্যাঁ, আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে টিচার্স বার্নআউট বা পেশাগত অবসাদ। মানে শিক্ষকরা এখন শুধু পড়াচ্ছেন না, তাদের ঘাড়ে অনেক প্রশাসনিক কাজের চাপ। একদম তাই। বিশাল সিলেবাস শেষ করার একটা টার্গেট ধরিয়ে দেওয়া হয়েছে। দিন শেষে একজন শিক্ষার্থীর দিকে আলাদা করে নজর দেওয়ার মতো মানসিক শক্তি তাদের থাকছে না। তারা তো এখন মেন্টরের চেয়ে ডেটা ম্যানেজারে পরিণত হয়েছেন বলতে গেলে। একজন শিক্ষককে এখন সিস্টেমের সাথেই প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। এই সংকটগুলোর মধ্যেও নেলসন ম্যান্ডেলার একটা কথা সোর্সেসগুলোতে বারবার ঘুরে ফিরে এসছে। শিক্ষা হল বিশ্ব বদলানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। হ্যাঁ, আর এই অস্ত্রটা যাদের হাতে, সেই শিক্ষকরাই হলেন পরিবর্তনের স্থপতি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা বুঝতে পারলাম যে শেখা বা শেখানোর কাজটা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়। ঠিক। আমরা যদি ওই ব্যাংকিং মডেলে ডেটা ট্রান্সফার পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারি, কেবল তখনই আমরা এমন মানুষ তৈরি করতে পারব যারা শুধু আদেশ পালন করবে না, নতুন কিছু সৃষ্টিও করতে পারবে। একদম। আর এই জ্ঞান শুধু শিক্ষকদের জন্য নয়, প্রতিদিনের জীবনে আমাদের সবার শেখার পদ্ধতির জন্যই প্রাসঙ্গিক। হ্যাঁ, তা আপনি অফিসে কাউকে কাজ শেখান বা পরিবারের কাউকেই শেখান না কেন। আর এখানেই একটা চমকপ্রদ প্রশ্ন মাথায় আসে। শিক্ষকের আসল কাজ তো শুধু নিখুঁতভাবে তথ্য দেওয়া নয়, শিক্ষার্থীর ভয় দূর করা আর সহমর্মিতা দেখানো। রাইট। ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয়তো পৃথিবীর সব তথ্য মুহূর্তের মধ্যে নিখুঁতভাবে ডেলিভারি দিতে পারবে, হয়তো কৃত্রিমভাবে একটু হাসতেও শিখবে, কিন্তু একজন মানুষের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের সুপ্ত সম্ভাবনাটা বুঝতে পারার যে মানবিক ক্ষমতা, এআই কি কখনো একজন আদর্শ শিক্ষকের সেই মানবিক সহমর্মিতার জায়গাটা নিতে পারবে? এটি এমন একটি প্রশ্ন যা নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে।